আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভোর থেকে সকাল পর্যন্ত যেই ঘটনাটি ঘটেছে, বগুড়াতে 4 জন কন্ডেম সেল থেকে পালিয়ে গেছে, অবশ্য তারা ধরা পড়েছে। এ বিষয়ে বিস্তারিত যদি আমাদেরকে একটু জানাতেন। 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, অর্থাৎ যে কোনো সময় তাদের ফাঁসির রায় কার্যকর হবে, তারা পালিয়ে গেলেন এবং একদিনের অর্থাৎ রাতারাতি কিন্তু এই ধরনের পরিকল্পনা করা যায় না, ওভারনাইট। এই পরিকল্পনার জন্য আমরা যেটি বলছিলাম যে 25 দিনে, এটি হয়তো প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তাদের কাছ থেকে, হয়তো এর চেয়েও বড় পরিকল্পনা তাদের থাকতে পারে এবং পালানোর জন্য যে সকল সরঞ্জামাদি তাদের ছিল সেটি তারা কিভাবে সংগ্রহ করলেন, অনেকগুলো বিষয় কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানকার জেলা প্রশাসক এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে এই কারণগুলো তারা এখন পর্যন্ত জানাতে পারেন। তবে আমরা একটু বগুড়ায় এখন কি পরিস্থিতি সেটি যদি আমাদেরকে জানাতেন। বগুড়ায় আমাদের যে সহকর্মী আব্দুল আওয়াল রয়েছেন, সরাসরি আমরা তার কাছে যাব এবং সেখানকার যে সবশেষ তথ্য, সেই তথ্যগুলো তার কাছ থেকে জেনে নেব। আওয়াল, মঙ্গলবার দিবাগত রাত 3টার পরে বগুড়া জেলা কারাগারের জাফলং অংশের যে 2 নম্বর কক্ষ, সেখানে থাকা 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তারা কিন্তু সেই যেই কারাগারের যেই ছাদ, সেই ছাদটি কেটে কারাগারের সুরক্ষিত দেওয়াল ভেদ করে তারা দেওয়াল টপকে কিন্তু তারা পালিয়ে যায় এবং তারপরই কিন্তু আসলে জেলা পুলিশের পক্ষ থেকে যখন তারা জানতে পারে, তারা কিন্তু অভিযান চালিয়ে বগুড়া শহরের চাষিবাজার এলাকা থেকে আসলে তাদেরকে গ্রেপ্তার করে এবং এই বিষয়ে কিন্তু আজ সকাল 10টায় জেলার পুলিশ সুপার আসামি সহ আমাদেরকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে। তবে তারা আসলে এইরকম একটি সুরক্ষিত কন্ডেম সেলে কিভাবে তাদের কোন ধরনের সরঞ্জামাদি দিয়ে দেওয়ালটি কেটেছে বা কিভাবে আসলে, এবং এই যে জেলা কারাগারটি, যার আশপাশে যেহেতু কারারক্ষীরা সার্বক্ষণিক পহরায় থাকেন, এর মধ্য দিয়ে তারা পালিয়ে গিয়েছেন, এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে কিছুই আমাদেরকে নিশ্চিত করে বলা হয়নি। এবং সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা এই যেই বগুড়া যে জেলা কারাগার, সেই কারাগারের সামনে রয়েছি, এখানে অতিরিক্ত আইজিপি প্রিজন্স রয়েছেন, তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কথাই বলেন। ইভেন আমরা বারে বারে তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কিন্তু তারা নাকচ করে দিয়েছেন। তবে যেই 4 জন আসামি রয়েছেন, এই 4 জনই কিন্তু হত্যা মামলার আসামি এবং এর মধ্যে বগুড়ার যে 2 জন আসামি রয়েছেন, ফরিদ শেখ এবং যে আরেকজন কাহালুর যে আসামি রয়েছেন জাকারিয়া, এই 2 জনই কিন্তু কিশোর হত্যা মামলার আসামি এবং বাকি যেই 2 আসামি রয়েছেন তাদের সম্পর্কে তারা ঠিক কতগুলো হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ত বা কি মামলায় তাদেরকে আসলে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, এই বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত করে কোনো কিছুই আমাদের গণমাধ্যমকে জানানো হয়নি। তবে তারাও প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বগুড়ার বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত এবং তাদেরকেও পরবর্তীতে বিচারের আওতায় মৃত্যুদণ্ডের আদেশের পরে আসলে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনেছি, সেটি হচ্ছে যে এই মাসের প্রথম দিনে অর্থাৎ 1 তারিখে এই 4 জন আসামিকে যেই জাফলং যেই ভবন রয়েছে বগুড়া জেলা কারাগারে, তার সেই 2 নম্বর কক্ষে একসঙ্গে রাখা হয় এবং তারা কিন্তু এই 25 দিনের চেষ্টায় তারা আসলে যেই কন্ডেম সেলের যে ছাদটি রয়েছে সেটি কিন্তু কেটে ফেলে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার যেটি আসলে বলা হচ্ছে যে আসলে একদিনের চেষ্টাতে এই যেই ছাদের অংশটি সেটি কিন্তু কাটা সম্ভব হয়নি, তারা দিনে দিনে তাদের চেষ্টার মধ্যে করেছে এবং এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে র্যাব, পুলিশ, গণপূর্ত, ফায়ার সার্ভিস এবং যেই কারাগার, সেই অংশ নিয়ে মোট 6 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তো এই ছিল বগুড়া জেলা কারাগার থেকে 4 আসামি পালানোর পরে গ্রেপ্তারের ঘটনায় আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী আব্দুল আওয়াল আসলে সবশেষ তথ্য জানাচ্ছিলেন যে সেখানকার যে পরিস্থিতি, অর্থাৎ তার কাছে যে তথ্য ছিল। আমরা এই মুহূর্তে আমাদের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন, কিন্তু প্রশাসন আসলে কি বলছে সেটি আসলে প্রশাসনের বক্তব্য জানার জন্য আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে সেই পুলিশ সুপার, অর্থাৎ বগুড়া জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন সুদীপ কুমার চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। সুদীপ কুমার চক্রবর্তী, আপনার কাছেই জানতে চাই, আসলে দীর্ঘদিন আপনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, আপনার জেলায় এই জেলা কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেলেও ছাদ ফুটো করে, আসলে এটি কিভাবে সম্ভব? এটি কি আদৌ সম্ভব? এটি কি মাত্র 25 দিন বা 1 মাস বা 2 মাসের পরিকল্পনা? আপনার প্রাথমিকভাবে কি জানতে পারলেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই ঘটনাটি আমরা জানতে পারি কালকে রাত 3:55 এবং জানার পর আমাদের সবচেয়ে বড় যে দায়িত্ব ছিল যে 4 জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা যে পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করা, এবং আমরা 4:10 কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এটি ছিল আমাদের জন্য প্রাথমিক স্বস্তির ব্যাপার। এরপরে আমরা মূলত দেখি যে তাদের যে অভিনব কৌশল ছিল সেগুলো জানার চেষ্টা করি
এবং আমরা যে তথ্যগুলো পাই, এই যে কন্ডেম সেল, যেটি প্রিজন সেল, এখানে যে ভবনটি, এটি কিন্তু অনেক পুরনো ভবন, এবং এখানে যে ছাদ, সেটি হচ্ছে ইট সুরকির ছাদ। এবং তারা যে কাজটি করে, তারা 4 জনই ওই সেলে ছিল। তারা দীর্ঘদিন ধরে, প্রায় 1 মাস ধরে তারা যে পরিকল্পনা করে, আমরা যেটি জানতে পেরেছি, যে বালতির যে আপনার যে হ্যান্ডেল থাকে, যেটি অনেকটা লোহা নির্মিত বা স্টিলের পাত দ্বারা নির্মিত, এই হ্যান্ডেল দিয়ে তারা সোজা করে, তারা মূলত ধারাবাহিকভাবে তারা এই কনক্রিট নির্মিত না, সেটি হচ্ছে ইট সুরকির যে পুরনো ছাদ, সেটি আস্তে আস্তে তারা ফুটো করতে থাকে এবং ফুটোটি বড় করে। এবং আরেকটি যারা কাজ করে তারা, সেটি হচ্ছে তাদের যে ব্যবহৃত পুরনো চাদর এবং তাদের গামছা বা অন্যান্য যে কাপড়গুলো আছে, সেগুলোকে পর্যায়ক্রমে বেঁধে তারা একেবারে সেই সুউচ্চ ছাদ পর্যন্ত তারা একটি রশির মতো তৈরি করে এবং একটি পাটাতন তৈরি করে। সেই পাটাতনে মূলত পাড়া দিয়ে, তারপর রশি দিয়ে তারা ছাদ ফুটো যে ছিল, সেই ফুটো দিয়ে তারা বেরিয়ে যায়। এবং এরপরে ওই প্রিজন সেলের সামনে একটি যে উন্মুক্ত প্রাঙ্গণ আছে, সেটি আবার অনেকটা লোহার খাঁচা দ্বারা বদ্ধ। সেই লোহার খাঁচার উপর দিয়ে তারা অনেকটা ক্রলিং করে তারপর যে সুউচ্চ প্রাচীর আছে, সেখান থেকে একইভাবে, একই কৌশলে যে বিভিন্ন ধরনের বেডশিট বা কাপড় তারা জোর করে জোড়া দিয়ে, তারপর সেখান থেকে লম্বা দড়ির মতো করে ওখান থেকে বেরিয়ে ঠিক পাশেই যে একটি করতোয়া নদীর উপর ব্রিজ ছিল, সেই ব্রিজ দিয়ে তারা পার্শ্ববর্তী স্থানে পৌঁছে যায়। এবং আমি মনে করছি যে এই ক্ষেত্রে তারা 4 জন কিন্তু সংঘবদ্ধভাবে কাজটি করেছে, এবং এটি তাদের প্রায় 1 মাসের দীর্ঘ পরিকল্পনা ছিল। এবং তারা তাদের কাছে চক্রবর্তী, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বলে তো একটি কথা আছে। আপনি জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন, আর অন্যদিকে জেলা কারাগার কর্তৃপক্ষ কিন্তু আলাদা একটি কর্তৃপক্ষ। তাদের কতটুকু দায়িত্ব ছিল, তাদের কতটুকু উদাসীনতা ছিল, সেখানে কারারক্ষী ছিল কিনা বা আদৌ কারারক্ষী থাকে কিনা? আমরা যতদূর প্রত্যক্ষ করেছি, আমরা তো আসলে অভ্যন্তরীণভাবে সেখানে নিরাপত্তা দেখি না। আমরা বাইরে দেখেছি বিভিন্ন জায়গায় তাদের কারারক্ষীরা অনেক সময় মোতায়েন থাকে, এবং এই ক্ষেত্রে তাদের কোথাও কোনো কারারক্ষী যার মোতায়েন থাকার কথা, সে অনুপস্থিত ছিল কিনা, বা তাদের কোনো ধরনের যে তাদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের নির্মাণ ত্রুটি ছিল কিনা ভবনের, আমি মনে করি এই বিষয়গুলো নিশ্চিতভাবে তদন্ত সাপেক্ষে এগুলো অবশ্যই জানা যাবে। এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেখানে নিশ্চয়ই এই বিষয়গুলো চিহ্নিত হবে। আপাতত আমরা একটি মামলা রুজু হচ্ছে, এবং সেই মামলা রুজুর মাধ্যমে কিন্তু আমরাও তদন্তের মধ্য দিয়ে এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো, এবং আমরা নিশ্চিতভাবে আমরা একটি সুপারিশমালা আমরা প্রণয়ন করব, যাতে করে এরকম যারা হাই প্রোফাইল, যারা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা আছে, তারা যাতে এই ধরনের অভিনব কৌশলের মাধ্যমে কারাগার থেকে যাতে পলায়ন করতে না পারে, তার জন্য আমরা অবশ্যই একটি সুপারিশমালা আমরা প্রেরণ করবো যথাযথ কর্তৃপক্ষ বরাবর। তবে আমরা এখন যে আইনানুগ বিষয়গুলো আছে, সেগুলো নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব, এবং প্রাথমিকভাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল যে তাদেরকে গ্রেপ্তার করা, এবং জেলা পুলিশের সুদক্ষ কর্মকর্তারা তারা সেই কাজটি করতে পেরেছে। এটি আমাদের জন্য, আমি যেটি বলেছি, একটি স্বস্তির বিষয়। আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে সেখানে 4টি প্রকোষ্ঠ ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি। একটি প্রকোষ্ঠের মতো এই 4 জন আসামি ছিলেন, বাকি যে 3টি প্রকোষ্ঠ ছিল সেটি পাশাপাশি ছিল। সেখানে যারা কয়েদি ছিলেন তারাও কি এটি জানতে পারেননি? তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন কিনা? আসলে আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেকটি প্রকোষ্ঠ কিন্তু সম্পূর্ণ পৃথক, এবং প্রকোষ্ঠের ভেতরে তারা মূলত যে প্রকোষ্ঠের যে মূল যে লোহার শক্ত যে ফটকটি আছে, তার পাশে একটি অংশ কিন্তু আছে, সেখানে হচ্ছে আপনার এটা অনেকটা ইট দ্বারা নির্মিত। ওর পাশে যে একটি অবস্থান, যেখানে বাইরে থেকে কিন্তু লক্ষ্য করা যাবে না। মূলত তারা যারা কারারক্ষী, তাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা কিন্তু ওই স্থানটিকে বেছে নিয়েছে, এবং একটি কর্নার তারা বেছে নিয়েছে। ওখান দিয়ে তারা ভেতর থেকে কাজগুলো করেছে, এবং ভেতর থেকে তারা ছাদ ফুটো করেছে। বাইরে থেকে আসলে ওইভাবে তাদের হয়তো প্রত্যক্ষ করার সুযোগ হয়নি, কারণ প্রত্যেকটি প্রকোষ্ঠ কিন্তু সম্পূর্ণ পৃথক, এবং ভেতরে কি হচ্ছে সেটি আসলে বাইরে থেকে বোঝার হয়তো তাদের সুযোগ ছিল না। তবে কারারক্ষীরা হয়তো মাঝে মাঝে তারা পরিদর্শনে এসছে, কিন্তু যেহেতু তারা একটি কর্নারে তারা কাজটি করেছে, হয়তো তাদের নজরে আসে। জি, সুদীপ কুমার চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা শুনছিলাম সেখানকার যিনি পুলিশ সুপার, তিনি বলছিলেন যে প্রাথমিকভাবে এখন পর্যন্ত যে তদন্তের ফলাফল, তারা একটি তদন্ত কমিটি করেছেন, সেখানে কার কতটুকু গাফিলতি ছিল সেই বিষয়গুলো তদন্তে উঠে আসবেন, এই বিষয়টি তিনি জানাচ্ছিলেন। আচ্ছা, আমরা আসলে কন্ডেম সেল যে থাকে সেটা আসলে কেমন হয় এবং সেখান থেকে আসলে পালানো সম্ভব কিনা, যেটি বলছিলেন ওরা, যেই ব্যাখ্যাটা দিচ্ছিলেন, কন্ডেম সেল সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। আসলে সাধারণ কয়েদি যারা, তারা যে জায়গায় থাকেন, আর এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা,
তারা যেই জায়গাটিতে থাকেন দুটির মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। অর্থাৎ এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যারা তারা কনডেমড সেল যেটি, সেই কনডেমড সেলে থাকে। আমরা একটু কনডেমড সেলের কিছু ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, আসলে কেমন থাকে সেই কনডেমড সেল, এবং এই বগুড়াও কিন্তু সেটির বাইরে নয়। অর্থাৎ সাধারণত একজনের জন্য 10 ফুট বাই 6 ফুট হয়ে থাকে, যদিও এখানে 4 জন ছিলেন, তার মানে আয়তনে বড় ছিল। বালিশ আর মাদুর ছাড়া অন্য কিছু থাকার কথা নয় এই কনডেম সেলগুলোতে। ফিতাওয়ালা পোশাকও থাকবে না কয়েদিদের, কারণ সেক্ষেত্রে হয়তো আত্মহত্যার ঝুঁকি থাকতে পারে। কয়েক দফা ভিজিট করা হয়, অর্থাৎ যারা এখানে কারারক্ষী বা এই কারা কর্তৃপক্ষ রয়েছেন যে আসলে কি অবস্থায় রয়েছেন, তারা কোনো পরিকল্পনা করছেন কি না, এই বিষয়গুলোর জন্য কিন্তু ভিজিট করা হয়। আর দর্শনার্থীদের সঙ্গে দেখা করার সীমাবদ্ধতাও কিন্তু থাকে। আমি যখন তখন কোনো দর্শনার্থী আসলো আর কনডেম সেলে থাকা যারা অপরাধী বা কয়েদি রয়েছেন তারা আসলেন, এই বিষয়গুলো কিন্তু পার্থক্য রয়েছে, অর্থাৎ সীমাবদ্ধতা রয়েছে, যখন তখন তারা আসতে পারবেন না। কনডেম সেলে 2 জনকে রাখা হয় না, 3 জনকে রাখা হয়, কিন্তু এই কনডেম সেলে এই রুমটিতে ওরা 4 জন ছিল না। এই বিষয়টি হচ্ছে যখন 2 জনকে রাখা হয়, যেটি আসলে কারা মহাপরিদর্শকের এর আগেও যে আমরা বিষয়গুলো দেখেছি যে 2 জন থাকলে হয়তো একটা পরিকল্পনা করা, আর তৃতীয় ব্যক্তি যদি বা থাকেন বা চতুর্থ ব্যক্তি যদি থাকে সে কিন্তু পরিকল্পনাটি অর্থাৎ ফাঁস হয়ে যেতে পারে। সেই কারণেই 3 থেকে 4 জন রাখা হয়। এই বিষয়ে তো মামলা টামলাও হয়েছে মনে হয়, মামলা তো হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এরই মধ্যে কিন্তু তদন্ত শুরু হয়েছে। বলা হচ্ছে যে 6 সদস্যের তদন্ত, অর্থাৎ বগুড়ায় যে যারা এই 4 জন পালিয়ে গেলেন আবার হত্যা মামলার আসামি, তাদেরকে গ্রেফতার করা হলো। এরই মধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে 6 সদস্যদের তদন্ত কমিটি করা হয়েছে, এবং আগের যে মামলা সেই মামলায় বলা হচ্ছে যে বেশিরভাগই হত্যা মামলার আসামি ছিলেন, এবং এ বিষয়ে আর একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসবো। বগুড়া জেলা কারাগারের ছাদের দেয়াল ফুটো করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার পর ফের ধরা পড়া 4 জনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে বগুড়া, কুড়িগ্রাম, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার বেশিরভাগই হত্যা মামলা। আর হত্যা মামলাতে 4 জনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এদের মধ্যে জাকারিয়ার বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। 2012 সালের 5 এপ্রিল বগুড়ার কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র 11 বছর বয়সী নাইমুল ইসলাম নাইমকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। পরবর্তীতে মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় ও আসামিদের চিনে ফেলায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেদের ইটভাটায় আগুনে পুড়িয়ে ফেলা হয়। এই মামলার আসামি জাকারিয়া কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে। 2017 সালের 25 জানুয়ারি মামলায় জাকারিয়াকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। তবে 11 বছর পলাতক থাকার পর 2023 সালের 6 জুন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক আসামি ফরিদ শেখের বাড়ি বগুড়া সদরের পশ্চিমপাড়া গ্রামে। জায়গা জমি নিয়ে ইয়াকুব আলী শেখের সঙ্গে বাদশা শেখের পরিবারের বিরোধ চলে আসছিল। 2019 সালের 6 জুন তুচ্ছ ঘটনায় আসামিদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিবেশী রফিকুল শেখকে মারধর করা হচ্ছিল। এ সময় ভাতিজা কিশোর আলামিন তাকে বাঁচাতে যায়। তখন ফরিদ শেখ হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আলামিনের পেটে আঘাত করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় করা মামলায় 2023 সালের 9 নভেম্বর ফরিদ শেখকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। অপর 2 আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম ও নরসিংদীর আমির হামজাও বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় তাদের। সময় সংবাদ, বগুড়া। দেখছিলাম প্রতিবেদনটি। জি, আমরা দেখছিলাম, এবং এর আগে আমরা আলোচনা করছিলাম যে আসলে কন্ডেম সেলের বৈশিষ্ট্য নিয়ে, এবং কন্ডেম সেলে থেকে এই যে কাজ যেটি হয়েছে, আসামিরা পালিয়ে গেছে, প্রশাসনের কি কোনো গাফিলতি একেবারেই নেই? আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে এখানে প্রশাসনের গাফিলতি রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত বা জেলা প্রশাসক বা পুলিশ সুপার যেটি বলছিলেন, সেই যে ইট সুরকির, অর্থাৎ যেখানে কোনো লোহার অর্থাৎ রড সিমেন্ট ঢালাই থাকলেও আমরা যেটি জানি আধুনিক যে স্থাপত্য, সেখানে কিন্তু রডের একটি বিষয় থাকে। এটি অত্যন্ত পুরনো একটি কারাগার। সেই কারাগারে শুধুমাত্র ইট আর সুরকি ছিল, খুব সহজেই সেটি কিন্তু ছিদ্র করা গেছে এবং পালিয়ে যেতে পেরেছেন। এক্ষেত্রে আসলে তাদের যে দায় দায়িত্ব ছিল, সেই দায় দায়িত্বের যে গাফিলতি আমরা একটু এক নজরে দেখে নেব আসলে কোন বিষয়গুলো তারা কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। নিঃশব্দে ছাদ ফুটো করলো কিভাবে? অর্থাৎ এর আশেপাশেও কিন্তু কারারক্ষী থাকার কথা, বা আরও 3টি প্রকোষ্ঠ ছিল। কারারক্ষীরা কি করছিল সে সময়? ছাদে কেউ ছিল কিনা, অর্থাৎ তাদেরকে সহায়তা করার জন্য নিঃসন্দেহে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। বলা হচ্ছে প্রায় 1 মাস, অর্থাৎ 25 দিনের কথা বলা হচ্ছে। কোনোভাবেই দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ।
এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি সবসময়ই হয়। অর্থাৎ এই ধরনের যে কোনো ঘটনা ঘটলে কিন্তু সাথে সাথে একটি তদন্ত কমিটি করা হয়। সেই তদন্ত কমিটিতে জেলা প্রশাসক থেকে শুরু করে জেলার কারাগার কর্তৃপক্ষ বা পুলিশ সুপার থেকে শুরু করে অনেকেই থাকেন। অর্থাৎ তাদের দায়িত্ব হচ্ছে কিভাবে, কেন, কাদের গাফিলতিতে এই যে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাদ ফুটো করে পালিয়ে গেলেন, আবার পরবর্তীতে পুলিশের হাতে যদিও তারা এর মধ্যে গ্রেফতার হয়েছেন। এটি হচ্ছে মূলত এই তদন্ত কমিটির কাজ। তাদের যে লুফলসগুলো ছিল, অর্থাৎ কোন দুর্বলতার কারণে, কোন ত্রুটির কারণে এভাবে তারা পালাতে পারলো, সেই বিষয়গুলোকে তদন্তের যে আওতা, সেই তদন্তের আওতায় নিয়ে আসা। আচ্ছা, সিসিটিভির ফুটেজও কিন্তু হাতে এসেছে আমাদের, আপনি যেটি জানতে পেরেছি। আচ্ছা, একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এরই মধ্যে সময় সংবাদের হাতে এসেছে। আমরা এই ফুটেজটি যদি একটু দেখি, যে এই ফুটেজে একজন লোক, অর্থাৎ সে একজন আসামি, হয়তো সে তাকে তার গতিবিধি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যেহেতু রাত 3:55 সময় কিন্তু তারা পালিয়েছে, তার মানে এই ফুটেজটি আসলে ঠিক কখন, রাতের ফুটেজ নিঃসন্দেহে একজনকে কিন্তু দেখা যাচ্ছে তিনি কারাগারের দিকে, অর্থাৎ এটি কি বের হয়ে যাওয়ার পরে নাকি আগে? নিঃসন্দেহে এটি যেহেতু কারাগারের ভেতরের ফুটেজ থাকে অথবা বাইরের ফুটেজ মনে হচ্ছে, অর্থাৎ বাইরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার কিন্তু ফুটেজই মনে হচ্ছে। একজনকে কিন্তু বের হয়ে যেতে দেখা যাচ্ছে এবং তার পোশাক আশাক যেটি বলা হচ্ছে, এখানে কিন্তু কোনো কয়েদির পোশাক নেই। অর্থাৎ কনডেম সেলে যেই আসামিরা থাকে তাদের নির্দিষ্ট কোনো পোশাক থাকে কিনা, এর বাইরে কিন্তু আসলে একটি সাধারণ যে ক্যাজুয়াল পোশাক থাকে সেই পোশাকে কিন্তু থাকে। তদন্ত শেষ হলে আমরা আরো হয়তো বিস্তারিতভাবে জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সহকর্মী বুলবুল রেজা যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।